প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে, ওনাকে শুধু যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বলি, ওনার প্রতি অবিচার করা হবে। আমরা গত 17 বছরে রাজনীতির মাঠে যেই কয়জন প্রকৃত অর্থে বীর পুরুষ দেখেছি এবং ৭১ মুক্তিযুদ্ধ না দেখলেও মুক্তিযোদ্ধাদের কি ধরনের সাহস এবং বীরত্ব ছিল যাদের মাঝে দেখেছি, তাদের মধ্যে অন্যতম বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আরো উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ, উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব গোলাম আকবর খন্দকার। উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মিয়া সাহেব, মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল জনাব নাজিবুর রহমান, দক্ষিণের সদস্য সচিব আরেক টুকরো সহযোদ্ধা লায়ন হেলালুদ্দিন সহ মহানগর, উত্তর এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার বন্ধু বিএনপি ফরেন অ্যাফেয়ার্স কমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল মোহাম্মদ চৌধুরী সহ উপস্থিত এই চট্টগ্রাম বারের বীর আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বক্তব্য শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই। 17 বছর তো বটেই, বাংলাদেশ এর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানগর, ঢাকার পরেই হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামের আইনজীবীদের মাধ্যমে এই কোর্ট প্রাঙ্গণে নিজের থেকে গিয়ে এই বৈষম্য বিরোধী নামে যারা আন্দোলন করেছে তাদেরকে এই পাহাড়ে তুলেছে এই চট্টগ্রাম আইনজীবী ফোরামের নেতৃত্বে। তখন আমাদের অবস্থা খুব কঠিন সময় পার করছিলাম, নিজের যে ফোন টোন এগুলো ব্যবহার করতে পারছিলাম না। তো কয়েকজন লোকের সাথে কথা হয়েছে যাদের মাধ্যমে আমরা এই খবরটা দিয়েছি। অন্যতম হচ্ছে অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেব, উনি আছেন দেখা যাচ্ছে না, ওনার সাথে ফোনে কথা হয়েছে, আমাদের হাসান ভাইয়ের সাথে কথা হয়েছে, সাজ্জাদ সাহেবের সাথে কথা হয়েছে। কিন্তু সবাই ছিলেন ওনার, যেহেতু আমার ফোনটা বারবার চেঞ্জ হচ্ছিল, এই কয়েকটা নাম্বার আমার মুখস্থ ছিল, অ্যাডভোকেট নাজিম সাহেবের সাথে মনে হয় তখন কথা হয়েছিল। ওনাদের মাধ্যমে ওনারা কিন্তু প্রচন্ড রিস্ক নিয়ে পুলিশকে এবং ছাত্রলীগকে ফেস করে 2-3 দফা ঝগড়া করে এই মিছিলটাকে লালদিঘির ওখান থেকে নিয়ে সোনালী ট্রেন দিয়ে এখানে উপরে এনে দিয়েছে। এবং আমাদের আইনজীবী ভাই বোনেরাই কিন্তু প্রথম এখানে মিছিল করে জড়ো হয়ে তাদেরকে এখানে বসার স্থান করে দিয়েছে। এই জন্য চট্টগ্রামের বীর যত আইনজীবী ভাই বোনেরা আছেন, আবারও আপনাদের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রাম বীর প্রশাসনিক এলাকা, এখানে সবসময় বীরের জন্ম হয়েছে। এই আইনজীবীর মধ্যে আমাদের ভাই শহীদ অ্যাডভোকেট আলী, চট্টগ্রাম মহানগরের আওতাধীন চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, প্রথম শহীদ অনেকে যাকে বলে, চট্টগ্রামের প্রথম শহীদ তো বসেই আমাদের প্রিয় ভাই শহীদ ওয়াসিম আকরাম সহ অসংখ্য নেতৃবৃন্দ শুধু এই জুলাই নয়, গত 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছে। আজকের অনুষ্ঠান থেকে ওনাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশে যে প্রেক্ষাপট বিরাজমান, মনে হয় যে বাচ্চা জন্মালো এটা শুধু জুলাইয়ের যদি 31 তারিখ হয়, অগাস্টের যদি 5 তারিখ হয়, ওইটাই মনে হয় তার আদ্যপান্ত। কিন্তু মায়ের পেটে যে 9 মাস ছিল, এটা মনে হয় জাতি ভুলতে বসেছে একটি অংশ। 5ই অগাস্ট যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, ওটিকে লালন পালন করে পেটে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে। কিন্তু ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্রেডিটবাজি পছন্দ করেন না। নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা যুদ্ধ করেছেন সবাইকে এটা উনি বিশ্বাস করিয়েছেন যে সম্মুখ যোদ্ধারাই জয়ী হয়েছে,
এটাই প্রকৃত নেতার গুণাবলী। যেভাবে ৭১-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বসে থাকেননি, সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যেই মাত্র দেশ স্বাধীন হয়েছে উনি কিন্তু আবার ওনার কর্মস্থলে ফেরত গিয়েছেন, ক্রেডিটের জন্য অপেক্ষা করেননি। একইভাবে যতবারই পুনরুদ্ধারের আন্দোলন হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থান সহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল নেতৃত্ব দিয়েছেন, নিজের থেকে কোনো ক্রেডিট দাবি করেন নাই। দেশবাসী সর্বাধিক ভোটে নির্বাচিত করে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে যখন আমাদের নেত্রীকে অবৈধভাবে অন্যায়ভাবে কারাবন্দী করলেন, তখন অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং ধৈর্যের সাথে দলের প্রবীণ এবং নবীনদেরকে একটি সুন্দর সমন্বয় করে দলের ঐক্য ধরে রেখে উনি একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার বিনিময়ে কিছুই চাননি। উনি চেয়েছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, উনি চেয়েছেন বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হোক, এবং উনি চেয়েছেন আমার আপনার মতো 18 কোটি বাংলাদেশিদের ভোটের অধিকার। আমরা যারা আত্মতুষ্টিতে ভুগছি 5ই আগস্ট আমরা সফল হয়েছি না, 5ই আগস্টে আমাদের সফলতার যাত্রা মাত্র শুরু হয়েছে। সেদিনই সফল হব যেদিন এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার প্রতিষ্ঠিত হবে। আর একটা কথা শুনি, ঐক্যমত কমিশন। তো ঐক্যমত কমিশন নিয়ে আমার লেখাপড়া কম, এরা তো অনেক লেখাপড়া জানে। তো কনসেপচুয়ালি আমি মনে করেছিলাম এটি মনে হয় এমন একটি প্ল্যাটফর্ম সৃষ্টির চেষ্টা চলছে যে একটা সুষ্ঠু রাজনৈতিক কালচার ডেভেলপ করার জন্য। সেটা কিরকম? জাতীয় স্বার্থে বা ন্যাশনাল ইন্টারেস্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এখানে যেন প্রতিটি মতের, বহুমতের রাজনৈতিক দলগুলো সরকারের সাথে বসে একটি ডায়লগ করতে পারে, এবং যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে যেন তারা ঐক্যমতে পৌঁছাতে পারে ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়গুলো। তো এটা একটা পলিটিক্যাল কালচার। যত ডায়লগ হবে দূরত্ব কমবে, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য বাড়বে, এবং যেহেতু স্টেক হোল্ডার সরকার সহ, তাহলে সরকারের সাথে বিরোধী দল বা বিরোধী মতের রাজনৈতিক দলগুলো বসে মোটামুটি একটা ডায়লগ চলবে, ডায়লগের মধ্যে একটা রেজাল্ট আসবে। কিন্তু এখন দেখছি ব্যাপার ভিন্ন। আমার এখন মনে হচ্ছে এটা কি আমার বোঝার ভুল নাকি ওনাদের বোঝার ভুল? ওনারা এমন একটা আশা করছেন যে ওনারা আমাদেরকে কতগুলো কোয়েশ্চেন দিয়েছেন, হ্যাঁ এবং না, আমাদের প্রত্যেকটাতে যদি হ্যাঁ আমরা না দিই তাহলে আমরা ফেল। মানে ঐক্যমত কমিশনে ঢুকলে আপনি সব হ্যাঁ দিয়ে বের হতে হবে। ওই ঠিক শেখ হাসিনা যেমন মুক্তিযুদ্ধের বেশি পালাইছিল, এদিক দিয়ে ঢুকলে রাজাকার হয়, যা হয় ওদিক দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হয়। ওনারা ঐক্যমতের কমিশন ওরকম একটা ব্যবহার করতে চাচ্ছেন যে রাজি হতেই হবে।